মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল কলকাতা। আজ মার্চ টু নবান্ন কর্মসূচি ঘিরে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কয়েকজন। এদিকে ছাত্র আন্দোলনে পুলিশি অভিযানের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে 12 ঘন্টা অবরোধের ডাক দিয়েছে বিজেপি। আরজিকর হাসপাতালে ধর্ষণ হত্যার প্রতিবাদে মার্চ টু নবান্ন নামের কর্মসূচি। পুলিশের ব্যারিকেড ভেঙে মুখ্যমন্ত্রী মমতার কর্মস্থল সচিবালয়মুখী হাজারো ছাত্র জনতার ঢল। কিছুদূর যাওয়ার পর পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় আহত হয় বেশ কয়েকজন। গ্রেপ্তার করা হয় 4 আহ্বায়ক সহ বেশ কয়েকজনকে। লাঠিচার্জের ছবি আছে আর সেটা করেছি বলেই পুলিশ আমাকে অ্যারেস্ট করছে। অত্যাচার হয়েছে, পুলিশের নির্যাতন হয়েছে। এই মুহূর্তে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে, নাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব। সচিবালয় ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেয় পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নামে অনিবন্ধিত একটি প্ল্যাটফর্ম। বিক্ষোভে যোগ দেয় চাকরি প্রার্থী আরও কমপক্ষে 9টি সংগঠন, আদিবাসী কয়েকটি সংগঠন সহ অস্থায়ী কর্মীরাও। সকাল থেকে কলকাতা জুড়ে মোতায়েন করা হয় 6,000-এর বেশি পুলিশ, র্যাব ও ইএফআর এর সদস্য। হাওড়া ময়দান, ফোরশোর রোড, মন্দিরতলা সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয় ব্যারিকেড। ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হয় পরিস্থিতি। বন্ধ থাকে যান চলাচলও। মার্চ টু নবান্ন কর্মসূচি ঘিরে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য হত্যা পরিকল্পনার অভিযোগও আনেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূল নেতা কুণাল ঘোষ। মিলা খন্দকার, চ্যানেল 24। এ বিষয়ে আরো জানাতে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, জানাবেন ঠিক কি ঘটতে যাচ্ছে কলকাতায়? এই আন্দোলন কি আরো জোরালো হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? দেখুন, আন্দোলন তো যেটা আমরা প্রথম দেখেছিলাম 14 তারিখ রাতে, গত 14 তারিখ রাতে যখন নারীরা রাত দখলের ডাক দিয়েছিলেন, সেই সময় স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণ, লক্ষ লক্ষ সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে এসেছিলেন রাত 12টার পরে। কিন্তু আজকে যেটা দেখা গেল সেটা কিন্তু কার্যত এই আন্দোলনের মধ্যে রাজনৈতিক রং কার্যত ঢুকিয়ে দেওয়া হলো, এবং এর পরে ঠিক আন্দোলনের মধ্যে সাধারণ মানুষের সম্পৃক্ততা কতটুকু থাকবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ রাজনীতি একদিকে বাম, একদিকে ডান, একদিকে তৃণমূলপন্থী, সবাই কিন্তু আলাদা আলাদা হয়ে গিয়েছেন এবং প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক স্ট্যান্ড নিচ্ছেন। প্রত্যেকে দাবি করছেন যে ধর্ষিতার যে বিচার হোক, দর্শকদের সাজা হোক। কিন্তু একটা জিনিস দেখতে হবে যে আজকে 11 দিন হয়ে গেল সিবিআই তদন্ত ভার হাতে নিয়েছে, একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। গোটা তদন্ত প্রক্রিয়া বিন্দুমাত্র এগোয়নি, এবং তার মধ্যে আজকে যেভাবে কলকাতায় এক প্রকার হাওড়ার দিক থেকে যে তাণ্ডব শুরু হয়েছিল, সেই তাণ্ডবে কিন্তু একাধিক ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশের গাড়ি পুড়িয়েছে, বেশ কিছু গাড়ি ভাঙচুর হয়েছে, এবং আজকের এই ছবি এটা কিন্তু মানুষের মনে দাগ কাটতে বাধ্য। আগামীকাল বিজেপি পুলিশের যে আজকের যে সারাদিনের যে অতি সক্রিয়তা, তাদের কর্মীদের গ্রেপ্তার করার যে ব্যবস্থা, সব মিলিয়ে কিন্তু তারা আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে। তারা হরতাল করবে, এবং বিজেপি কিন্তু গোটা যে এই যে এতদিনের আন্দোলন, সেটা কিন্তু এক প্রকার বিজেপির আন্দোলন হিসেবে স্টাবলিশ করার যে চেষ্টা, সেটা কিন্তু তারা শুরু করে দিয়েছে। যদিও এখনো পর্যন্ত জনগণ অর্থাৎ সাধারণ মানুষ তারা কিন্তু আজকের যেরকম এই গোটা আন্দোলনে সম্পৃক্ত হয়নি, পাশাপাশি তারা কিন্তু পৃথক মঞ্চ করে আন্দোলনের যে একটা ডাক তারা কিন্তু দিতে চলেছে, এরকম একটা পূর্বাভাস এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। যদিও বামপন্থীরা এবং তৃণমূলপন্থীরা আগামীকাল দুটো পৃথক পৃথক কর্মসূচি রেখেছে। আগামীকাল তৃণমূলে একটা বড় সমাবেশ হওয়ার কথা রয়েছে এই আজকের সমাবেশ যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে, এবং সেটা হওয়ার কথা ধর্মতলার একেবারে মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশে। ঠিক সেই সময় আবার বিজেপি রেখেছে ধর্মঘট। ফলে একটা বিরোধ, একটা সংঘর্ষের ছবি কিন্তু কালকে দিনভর উঠে আসতে পারে, এবং এই আন্দোলন যে ঠিক রাজনৈতিক আন্দোলনের রূপ নিতে চলেছে আজকের পর কিন্তু এই ঘটনাটা অনেকটাই পরিষ্কার। মিনাজ। শুভজিৎ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। তিনি জানাচ্ছিলেন কলকাতার যে আন্দোলন, সেই আন্দোলন সংক্রান্ত সবশেষ তথ্য। আর এর সাথে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সময় হলো একটা বিরতির। ফিরছি একটু পরে আমাদের সাথে ওয়ার্ল্ড নিউজ টুডে।
হামাস ইসরায়েল কোনো পক্ষই একমত না হওয়ায় আবারও ভেস্তে গেল গাজা যুদ্ধবিরতি আলোচনা। তবে কায়রোর আলোচনা ব্যর্থতার পেছনে তেল আবিবের শর্ত আরোপকেই দুষছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আর এরই মধ্যেই অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ গাজায় সব ধরনের মানবিক ত্রাণ কর্মসূচি বন্ধ করেছে জাতিসংঘ। এবারও আশার আলো নেই গাজার নিরীহ ফিলিস্তিনিদের জন্য। রোববার মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে মধ্যস্থতাকারীদের উত্থাপন করার শর্তে ছাড় দিতে রাজি হননি হামাস ইসরায়েলের প্রতিনিধিরা। ফলে কোনো চুক্তি ছাড়াই শেষ হয় আলোচনা। প্রস্তাবের পরিবর্তিত শর্তে সম্মতি ছিল না দুপক্ষের কারোরই। ফিলাডেলফি ও নেটজারিম করিডোর নিয়ে সংশোধনী প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। সম্ভাব্য বন্দি বিনিময় চুক্তিতে কতজন ফিলিস্তিনি মুক্তি দেয়া হবে তা নিয়ে মতানৈক্য ছিল তেল আবিবের। তবে সংঘাতের 11 মাসেও কেন এবারও যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হলো এমন প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, কায়রোর আলোচনা ব্যর্থতার পেছনে তেল আবিবের শর্তারোপই দায়ী। এদিকে থেমে নেই গাজায় দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসন। বিমান হামলা চালিয়েছে দেইর আল বালাহ ম্যাগাজির শরণার্থী শিবিরে। জায়নবাদী সেনাদের অভিযান চালানোর ঘোষণার পর গাজায় মানবিক ত্রাণ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে জাতিসংঘ। গাজায় উচ্ছেদের আদেশের সাথে সাথে মানবিক কার্যক্রম বন্ধ করা হয়েছে। তবে নিজেদের কাজ ঠিকভাবে পালন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এসবের মধ্যেই জেরুজালেমের পবিত্র আল আকসা প্রাঙ্গণে ইহুদি উপাসনালয় তৈরির ইচ্ছা পোষণ করেছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি বলেন, সম্ভব হলে মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পতাকা উড়াবেন। তার দেয়া এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ওআইসি, ক্ষোভ প্রকাশ করেছে হামাসও। জান্নাতুল সাদিয়া, চ্যানেল 24। ভারী বৃষ্টি ও বন্যায় নাজেহাল ভারতের গুজরাট রাজ্য। এসব অঞ্চলে বন্যা ও ভূমিধসে নিহত হয়েছেন 3 জন। সুদানে আরাবাত বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় অন্তত 60 জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন কয়েকশো মানুষ। এদিকে বন্যায় ভেসে গেছে 20টি গ্রাম, ধ্বংস হয়েছে 50,000 ঘরবাড়ি। এছাড়া নাইজেরিয়ায় বন্যায় প্রাণ গেছে অর্ধশতাধিক মানুষের। এবারের বর্ষা মৌসুম ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যকে। গেল 3 দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্লাবিত বিস্তীর্ণ জনপদ। বিহার ও ঝাড়খণ্ডে বন্যার পানির চাপ বাড়ায় খুলে দেওয়া হয়েছে ফারাক্কা বাঁধের গেট। ভারী বৃষ্টি ও বন্যায় নাজেহাল গুজরাটের ভাদোদরা, আহমেদাবাদও। বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে হয়েছে প্রাণহানি। এদিকে গেল প্রায় 1.5 বছর ধরে গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদান লড়ছে ভয়াবহ বন্যার সাথে। গেল জুন থেকে চলা ভারী বৃষ্টিতে দেশটির পোর্ট সুদান শহরের আরাবাত বাঁধ ভেঙে গেলে নামে চরম বিপর্যয়। আকস্মিক বন্যায় প্রাণ গেছে অর্ধশতাধিক, ভেসে গেছে 20টি গ্রাম, ক্ষতিগ্রস্ত 50,000-এর বেশি ঘরবাড়ি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর ও পশ্চিম দারফুর রাজ্য। এমন পরিস্থিতিতে বিশুদ্ধ পানির সংকট সহ মানবিক বিপর্যয় বাড়ার শঙ্কা জাতিসংঘের। Arbat Dam, which is about 38 kilometers northwest. বৃষ্টিতে আরাবাতের ব্যাপক ক্ষতি হয়েছে, বেশ কয়েকটি গ্রাম ধ্বংস হয়েছে, অনেকেই মারা গেছে। আরাবাত এই অঞ্চলের পানি সরবরাহের প্রধান উৎস। তা ক্ষতিগ্রস্ত হয় বিশুদ্ধ পানির সংকট দেখা দিবে। এতে সুদানের মানবিক বিপর্যয় আরও বাড়বে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় কর্তৃপক্ষের সাথে আমরা কাজ করছি। এছাড়া নাইজেরিয়ায় বন্যায় প্রাণ গেছে অর্ধশতাধিক। দেশটির জিগাওয়া, আদমাওয়া ও তারার রাজ্যে বাস্তুচ্যুত হয়েছে 40,000-এর বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 700 হেক্টর ফসলি জমি। মাসুম রাব্বি, চ্যানেল 24। আর এর সাথেই ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে সময় হলো আরেকটা বিরতির। ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরেকবার। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিও। আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাস। আফ্রিকা মহাদেশ থেকে এমপক্স সুইডেন, থাইল্যান্ড ও পাকিস্তানে ছড়ানোর পর নড়েচড়ে বসেছেন গবেষকরা। এমপক্সের নতুন ধরন ক্লেইড 1b কারণে কঙ্গোতে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। ক্লেইড
1বির ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে, তবে এর মিউটেশন প্রক্রিয়া ও গঠন নিয়ে অনেক তথ্যই এখনও অস্পষ্ট। এতে গবেষণায় দেখা দিয়েছে জটিলতা। মাঙ্কিপক্স বা এমপক্স ভাইরাসের নতুন ধরন ক্লেড 1B। এটি কঙ্গোতে কয়েক দশক ধরে ছড়ানো ক্লেড 1 ভাইরাসের একটি পরিবর্তিত রূপ। বর্তমানে সেখানে ক্লেড 1 ও ক্লেড 1B দুই ধরনের সংক্রমণই বেড়েছে। শুধু চলতি বছরই প্রাণ গেছে 615 জনের। আফ্রিকার 4 দেশ বুরুন্ডি, কেনিয়া, রুয়ান্ডা ও উগান্ডাতেও এমপক্সের নতুন ধরনের সংক্রমিত 222 জন। এমপক্স একটি অর্থোপক্স ভাইরাস, যা গুটি বসন্তের ভাইরাসের মতোই এমপক্সের ভাইরাস ধীরে ধীরে রূপান্তরিত হয়ে থাকে। তবে বর্তমানে ক্লেড 1 দ্রুত পরিবর্তিত হয়ে নতুন ধরনের রূপ নিয়েছে। তবে এর মিউটেশন প্রক্রিয়া ও গঠন নিয়ে অনেক তথ্যই বিজ্ঞানীদের কাছে অজানা। এমপক্স ভাইরাসের নতুন ধরন নিয়ে এখনো আমরা আন্দাজের ওপর কাজ করে যাচ্ছি, কারণ এটির সংক্রমণের গতিবিধি ও ঝুঁকির কারণ নিয়ে আমাদের কোনো স্পষ্ট ধারণা নেই। এমপক্সের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। গবেষকরা বলছেন 50 বছর আগে এমপক্স মোকাবিলায় বিশ্বে যে টিকা কর্মসূচির তোড়জোড় ছিল, বর্তমানে তা অনেকটাই কমে গেছে। সেই সাথে কমেছে জনসচেতনতামূলক প্রচার। এসব কারণে সম্প্রতি মাথাচাড়া দিয়েছে এমপক্স। যেসব জায়গায় এমপক্স মোকাবিলায় পর্যাপ্ত তহবিল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই, সেখানেই ছড়াচ্ছে বেশি। সংক্রমণ কমাতে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফ্রিকার বাইরে সুইডেন ও থাইল্যান্ডেও মিলেছে 2 জন সংক্রমিতের সন্ধান, যারা সম্প্রতি আফ্রিকা থেকে দেশে ফিরেছেন। রাখি জেসমিন, চ্যানেল 24। ইউক্রেনে আবারও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির অন্তত 15টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে 7 জনের। কিরিভিরিয়ায় একটি হোটেলে প্রাণ গেছে 2 জনের। এছাড়া দক্ষিণ পূর্বের জাপোরিঝিয়ায় ড্রোন হামলায় নিহত হয়েছেন আরও 2 জন। এর আগে সোমবার ইউক্রেনের অর্ধেকেরও বেশি অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া, যাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এই হামলার জন্য রাশিয়াকে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় একদিনে প্রাণ গেছে অন্তত 73 জনের। নিহতদের মধ্যে 14 জন সেনাবাহিনীর সদস্য এবং 21 জন সন্ত্রাসী রয়েছেন। গেল সোমবার প্রদেশটিতে দিনভর পুলিশ স্টেশন, রেলওয়ে স্টেশন ও হাইওয়ে সড়কে এই হামলা চালানো হয়। মুসাখাইল অঞ্চলে রারাসাম সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন থেকে নামিয়ে 23 জনকে হত্যা করে বন্দুকধারীরা। এ সময় 10টি গাড়িতে আগুনও দেয় তারা। একই দিনে কোয়েটায় বোমা হামলায় নিহত হয় আরও কয়েকজন। এছাড়া ভেঙে যায় একটি রেল সেতু। ইরানের সাথে যুক্ত একটি রেল লাইনেও চলে হামলা। এছাড়া একাধিক পুলিশ স্টেশনে গোলাগুলিতে প্রাণ যায় 10 জনের। সব কয়েকটি হামলার জন্য শুধু পুলিশ স্টেশনে হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজনে। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।